বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে একটা উৎকণ্ঠা না, বেশ একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এই যে ভারত আর পাকিস্তানের এই যে যুদ্ধ সাজ রবের কারণে। বাংলাদেশের মুমিন মুসলমানরা মনে করে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পাকিস্তান সাথে সাথে পারমাণবিক বোমা মেরে এই ভারতকে একেবারে লণ্ডভণ্ড করে দিবে, এবং সেটার স্বপ্ন তারা দেখে অনেকেই, সবাই না বাট বেশ কিছু দেখে। এবং তারা এই যে ভারত এখন আক্রমণ তো করে নাই ডাইরেক্টলি, তাই না, মিলিটারিলি 8-9 দিন ধরে খালি হুমকি ধামকি, এইটা করব, হ্যান করব, ত্যান করব, এই ভারতের সরকার এগুলো বলছে না, কিন্তু বাস্তবে তো আক্রমণ করে নাই, বাস্তবে মিলিটারিলি আক্রমণ করে না। এই জন্যে বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে একটা ধারণা ভারত ভয়ে পেয়ে গেছে, ভয়ে পেয়ে থর কম্পমান হয়ে গেছে। এবং বাংলাদেশের মিডিয়াগুলোতে আমরা এটা লক্ষ্য করলাম, ভারতের কোন বিমান কোথায় পালিয়ে চলে আসলো, তারপরে চায়নার সাথে পাকিস্তানের কী আরও ঘনিষ্ঠতা হলো, যে কারণে এই ভারত একেবারে থর কম্পমান অবস্থায় আছে, এরকম বক্তব্য বিবৃতি কিন্তু আমরা দেখছি। তো ভারতের পক্ষে যায় এমন কোনো খবর অন্তত বাংলাদেশের কোনো মিডিয়াতে আমরা দেখি নাই, যদিও এই যে এতদিন ধরে আমরা দেখে আসছি ভারতের থেকে যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা নিয়ে সুবিধা নিত, ভারতে গিয়ে লক্ষ লোক ওই যে চিকিৎসা করতো, এত কিছুর পরেও এই যে 71 সালে পাকিস্তানিরা যে বাংলাদেশে লক্ষ লোক মারল, নারীদেরকে ধর্ষণ করলো লক্ষ, এগুলো এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা ভুলে গিয়ে এখন মুসলমান ভাই এই ফর্মুলায় তারা কিন্তু সেই ভারত কিন্তু সেই স্বাধীনতার সময় তো বটেই, পরবর্তীতে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে, যেটা কিন্তু বাংলাদেশের সরকার তেমন প্রচার করে নেই। যেমন এই যে ট্রান্সশিপমেন্ট, যেটা নাকি কিছুদিন আগে ভারত বন্ধ করে দিল, বন্ধ করার আগে তো আমরা জানতাম না। এটা অনেকটা ওই যে রবীন্দ্রনাথের সেই গল্পের মতো যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, অর্থাৎ ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করিয়া প্রমাণ করিল যে ভারত বস্তুত বাংলাদেশ থেকে তেমন কিছুই নেয় না, বরং ভারতই বাংলাদেশকে অনেক কিছু দেয়, এরকম, তাই না। এবং অদ্যবধি আমরা খালি শুনি যে ভারত নাকি মানে আওয়ামী লীগ নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। ভাই, এটা শুনতে কান ঝালাপালা হয়ে গেছিল। আর প্রতিনিয়ত হাজার কণ্ঠে এই কথা বলতো তো, এবং এগুলো শুনে আমরাও ভাবতাম মনে হয় ঘটনা অনেকটা সেরকম, ভিতরে কী হয়েছে না হয়েছে আমরা জানি না, বাট মানে বিক্রি হয়ে গেলে হতেও পারে, কত টাকায় বিক্রি হলো সেটা আমরা জানি না, কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা আমরা শুনতাম। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো ক্ষমতা আছে কত মোর দ্যান 8 মাস তো হয়ে গেল, আমরা অদ্যবধি বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো চুক্তির খবর পাই নাই যেটা দিয়ে বস্তুত বাংলাদেশকে যে বিক্রি করা হয়েছে ভারতের কাছে, এই ধরনের কোনো ব্যাপার আছে। যদি থাকতো তাহলে এতদিন এইগুলো প্রকাশ করতো না, তা কিন্তু করে নেই, বরং উল্টে আমরা দেখলাম যে ওই কী জানি রেলপথ প্রকল্প ছিল ভারতের, এইগুলা তারা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ করে নেই কিন্তু ভারতই বন্ধ করে দিয়েছে। তো এ ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এই সরকারের কাছে কিন্তু আর্জি জানানো হচ্ছিল যে আপনারা এগুলো প্রকাশ করছেন না কেন, যে বাংলাদেশকে যে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তো এই সমস্ত চুক্তিমুক্তি কোথায়, সেই বিক্রয়ের চুক্তিপত্র কোথায়, চোথা কই, দলিলপত্র কই? ওই যে জায়গা জমি বেচা কিনা করলে সাব কবলা করা হয় না সাব রেজিস্ট্রি অফিসে, তো এখন দলিল থাকে, তাই না। তো এই ধরনের দলিল কই, আজ পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এইগুলো দেখায় নাই। দেখাবে কি, মানে এই ধরনের তেমন কিছু নাই যে দেখাবে, তাই না, বরং উল্টে ভারত যে ট্রান্সশিপমেন্ট চুক্তি করছিল, ওই যে ভারতের মাটি ব্যবহার করে বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতো, ওইটা বন্ধ করে দিয়ে বাংলাদেশকে দেখালো এই বেড়া আমরা তোদের কাছ থেকে কী নিছি, বরং আমরাই তোদেরকে দিতাম, তাই না। এই জিনিসটা বাংলাদেশের কয়জন মানুষ জানতো? 99% মানুষ জানতো না। তো তারপরে কি একটা রেল প্রকল্প দেখলাম, সেটাও বন্ধ করে দিয়েছে এই ভারত, বাংলাদেশ করে নেই।
তো অনেক কাসুন্দি গাইলাম, কেন গাইলাম তার কারণ হচ্ছে যে এত কিছুর পরও এই বাংলাদেশ শুধুমাত্র ধর্মীয় কারণে। আমি কিন্তু একটা কথা বলি, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে ভয়ঙ্কর বিদ্বেষ এবং ঘৃণা, এইটা কিন্তু পলিটিক্যাল না। অনেকে এটাকে পলিটিক্যাল হিসাবে বলার চেষ্টা করে। দিস ইজ নট পলিটিক্যাল, ইটস এ কমপ্লিটলি রিলিজিয়াস ইস্যু। এবং ঠিক সেই কারণে ঘৃণা করে, কারণ ইসলাম অনুযায়ী এই সমস্ত কাফের মুশরিকদের সাথে দোস্তালি করা যাবে না এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতাও নেওয়া যাবে না, এবং যদি নেওয়া হয়ও তাহলে মনে করতে হবে ওটা মুসলমানদের রাইট, এবং এর জন্য আবার কৃতজ্ঞতা কিসের। কথাগুলো এই কারণে বললাম যে 5 আগস্টের পরে এখন বাংলাদেশের পেয়ারে দোস্ত হলো পাকিস্তান, যে পাকিস্তান একটা তলাবিহীন ঝুড়ি ছাড়া আর কিছুই না, যাদের দেশের মানুষ কিন্তু খুবই কষ্টে আছে এবং যাদের মূল কাজ হলো তারা মানে বিভিন্ন জায়গায় ওই যে তাদের দেশে যে সন্ত্রাসী তৈরির কারখানা আছে না, এবং এইগুলো আমরা যে সন্ত্রাসী বা জঙ্গি বলি সেটাও আসলে না, তারা আসলে ঘাড়ি মুসলমান, তারা তাদের ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করতে চায় ছলে বলে কলে কৌশলে, এবং তার একটা অন্যতম অস্ত্র হলো এই যে আত্মঘাতী হামলা অথবা সন্ত্রাসী হামলা, এইগুলো করে শত্রুর মনে ভীতির সঞ্চার করতে চায়। নবী বলছেন না যে শত্রুর মনে ভীতির সঞ্চার করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। মুমিন মুসলমানরা কিন্তু সেই ফর্মুলা অনুসরণ করে। যখন তারা সংখ্যায় কম তখন কিন্তু এই ধরনের আক্রমণ করে ভীতির সঞ্চার করে, যেমন লাদেন ও যে 2001 সালে আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়ে আমেরিকানদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল, তাই না? তো ঠিক সেই কাজটাই কিন্তু এই কিছুদিন আগে ভারতের এই কাশ্মীরে সেখানে পহেলগামে করে একেবারে বেছে 26 জন হিন্দুকে হত্যা করছিল। তো ভারত তো রাগে ফুটছিল, ভারতের লোকজন রাগে ফুটছিল, কারণ এরা তো হিন্দুত্ববাদী সরকার, তাই না? তো এরাও তো গত বেশ কিছু বছর ধরে আস্তে আস্তে কিন্তু মুসলমানদের এই টেকনিক, তাদের মানসিকতা এবং কেন তারা এরকম হিন্দুদেরকে শত্রু মনে করে, এটা যে আসলে পলিটিক্যাল না, এটা যে ধর্মীয় কারণে, অ্যাটলিস্ট ভারতের লোকজনরা আস্তে আস্তে কিছু হলেও উপলব্ধি করছে। আগে দেখতাম যে একেবারে এরা বুঝতো না এই সমস্ত বিষয় নিয়ে বললে, তারা বলতো না 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 ইসলাম তো শান্তির ধর্ম, যার যার ধর্ম শেষে করবে ইত্যাদি, এরকমভাবে বুঝবাজ দিত। আবার ওই যে মুসলিমদের মধ্যে যারা সন্ত্রাসী হামলা টামলা করতো এবং যখন বলা হতো যে এই যে সন্ত্রাসী হামলাটা করা হলো এটা বস্তুত মুসলমানদের কাছে জিহাদ এবং এটা সে ধর্মীয় ভাবে নির্দেশ প্রাপ্ত, তখন কিন্তু হিন্দুরাই বলতো না 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 জঙ্গিদের কোনো ধর্ম হয় নাকি, তারপরে এই কিছু মানুষ ধর্মের নামে এই সন্ত্রাসী আক্রমণ করে বলে এইটা কি সমস্ত মুসলমান একই রকম নাকি, উল্টাপাল্টা যুক্তি দিত। আসলে সমস্ত মুসলমান কীরকম সেটা আমাদের জানার দরকার নাই, বাট যারা নাকি কোনো জঙ্গি হামলা করে বা সন্ত্রাসী হামলা করে সেটা আসলে ইসলাম অনুমোদিত কিনা এটাই হলো আসল কথা। ঠিক আছে, অবশ্যই সমস্ত মুসলমান সন্ত্রাসী না, 100 জনের মধ্যে হয়তো 2-4-5 জনই, কিন্তু তার মানে এই না যে বলা হচ্ছে যে সবাই সন্ত্রাসী, এটা কিন্তু কেউ বলেও না, কিন্তু হুদাই এই আর্গুমেন্টটা নিয়ে আসতো। আসল বক্তব্য হচ্ছে সে যে সন্ত্রাসী কাজটা করলো এইটা তার ধর্ম করে কিনা, অনুমোদন করে কিনা, এটাই। তো যাই হোক, এই কাজটা তো ওই যে পহেলগামে করছিল, তারপরে ভারত জুড়ে একেবারে যুদ্ধের সাই রব, ভারতের লোকজনও কিন্তু সরকারের ওপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে, কী ব্যাপার এখনও পাকিস্তানের ওপরে আক্রমণ করা হয় নাই। বস্তুত এই বিষয়টা ব্যাখ্যার জন্য এই ভিডিওটার অবতারণা, সেটা হচ্ছে এই যুদ্ধ আসলে শুরু হয়ে গেছে, মানে বুঝছে না। এই এখনকার আজকে এই 21st সেঞ্চুরির যুদ্ধ কি খালি ওই কামান বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়া এরকম নাকি? জি না, এখনকার যুদ্ধ নানা ফ্রন্টে, অর্থনৈতিক ফ্রন্টে, ভৌগোলিক ফ্রন্টে। যেমন এই যে যুদ্ধ শুরু হয় নাই, 1 নম্বর ওই যে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়ে তারপরে যখন ইচ্ছা খুশি আবার যে ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করা, আবার একদিকে এই সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে শুকনা সৃষ্টি করা, কৃষকদের যে ফসল ফলবে না, এটা কি যুদ্ধ না? এটা তো যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এটা যে যুদ্ধ সেটা তো পাকিস্তানের পক্ষ থেকে বলছে যে পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা ভারত আক্রমণ করব, কেন এই কথা বলছে? তার মানে এটা যুদ্ধ। কিন্তু পাবলিক যদি খালি ওইগুলি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়াটাকেই যুদ্ধ মনে করে চলতে হবে না। অর্থনৈতিক অবরোধ, এটাও কিন্তু একটা যুদ্ধ। এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, তারপরে ভিসা বন্ধ করে দিয়ে তারপরে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো, কূটনীতিবিদদেরকে
বাইর করে দেওয়া এবং তাদের কূটনীতিবিদদেরকেও ওই পাকিস্তান থেকে নিয়ে আসা, এটাও তো সেই যুদ্ধের কলাকৌশল, তাই না? কিন্তু তার থেকে ভয়ঙ্কর যুদ্ধ কোথায়? এখানেই তো মজা, এখানেই কবি গাহিয়াছে গান। এই পাকিস্তান রাষ্ট্রটা, তারা তো ওই যে একটা সেনাবাহিনীর একটা দেশ আছে পাকিস্তান, তারা লুটপাট করে খায়। তো ভাই কতদিন লুটপাট করে খাওয়া যায়? দীর্ঘ 70-80 বছর ধরে লুটপাট করে খেতে 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 পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে এমন বিক্ষুব্ধ করা হয়েছে যে তারা এখন স্বাধীনতা চায়। এই যেমন বালুচিস্তান, তাই না? তারপরে এদিকে আছে তেহরিকি তালিবান, তারা ওয়াজিরিস্তানে তারা ওই অঞ্চল স্বাধীন করতে চায়। আবার সিন্ধু প্রদেশেও নাকি লোকজন আস্তে আস্তে এই পাঞ্জাব অধ্যুষিত যে সেনাবাহিনী তাদের এগেনস্টে বিদ্রোহ করে তারাও স্বাধীন হতে চায়। নানা রকম ঘটনা, তাই না? তো যুদ্ধ যে শুরু হয়ে গেছে সেটা কি এখনও বোঝেন নাই আপনারা? এই যে বেলুচিস্তানে গতদিন খবর পাইলাম, এই যে এখানে আমি খবরের ক্লিপটাও দেখিয়েছি, যে সেখানে অলরেডি মাঙ্গোচর নামে একটা শহর বেলুচিস্তানের এই যে বালুচ আর্মি দখল করে ফেলছে। কিভাবে? এটা কিভাবে সম্ভব? ভারত এদিকে যুদ্ধ খেলা করতে গিয়ে সীমান্তে তাদের সৈন্যবাহিনী ডিপ্লয় করছে, এখন এদেরকে মোকাবেলা করতে গিয়ে সারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনীটা এনেছিল সব এসে এদিকে জড়ো হয়েছে। ব্যাস ফাঁকা মাঠ। এখন বালুচ লিবারেশন আর্মি শহর দখল করছে এবং ঘটনা কিন্তু এখন একটার পর একটা ঘটতেই থাকবে, ওয়ান আফটার অ্যানাদার, কিন্তু শহর কিন্তু তারা দখল করতেই থাকবে। এবং সবচাইতে সিগনিফিক্যান্ট যে ব্যাপার, এই বালুচ আর্মির লোকজন চায়নাকে বলছে, তোমরা তোমাদের যে ইনভেস্টমেন্ট যা করছিলে এবং তোমরা যারা এখানে কাজ মাজ করছো ভেগে যাও, নইলে তোমাদেরকে আমরা স্পেয়ার করব না। তোমরা যে পাকিস্তানি আর্মির পিছনে বা সরকারের পিছনে ফাজলেমি করো, টাকা পয়সা দিয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন করার সুযোগ করে দাও, এই সমস্ত ফাতরামি এখানে চলবে না। এবং বিষয়টা হচ্ছে 1971 সালের মতো না। 1971 সালে এই পাকিস্তানি আর্মির পিছনে চায়না ইনভেস্ট করছিল না, তাদেরকে সাহায্য সহযোগিতা করছিল না? করছিল তো। কিন্তু তখন বাঙালিরা এই চাইনিজদের এইরকম কোনো শিক্ষা দিতে পারে নাই। বাট দিন পাল্টে গেছে, এখন 21শ শতাব্দী। বালুচ আর্মির লোকজন ভয়ঙ্কর ফেরোসিয়াস। তারা ওই যে একটা ডেথ স্কোয়াড তৈরি করছে। ডেথ স্কোয়াড মানে কি? ওরা কোনো জায়গায় আক্রমণ করলে ওরা ধরেই নেয় যে এই আক্রমণ করতে যাচ্ছে আর ফিরতে নাও পারি, অর্থাৎ হয় মারো নয় হয় নিজে মারো অথবা অন্যকে মারো, অন্য কথায় মারো অথবা মরো। তো চায়নাকে কিন্তু বলে দিয়েছে তোমরা এখান থেকে ভাগো। তো চায়না তো বালুচিস্তানে গোয়াদার বন্দর টন্দর অনেক কিছু বানিয়েছে না, বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। তো ওখান থেকে ভাগিয়ে দেওয়ার জন্য অলরেডি তারা আলটিমেটাম দিয়েছে। এখন পাকিস্তানি সৈন্যরা তারা এখন এই না ঘরকা না বাইরকা এরকম একটা অবস্থা হয়ে গেছে না। এখন ভারতীয় সেনাবাহিনীকে মোকাবেলা করবে নাকি বেলুচ আর্মিকে মোকাবেলা করবে বলেন তো? তাহলে কি যুদ্ধ শুরু হয় নাই? ভারত এই যে যুদ্ধ রব তুলে এই যে সীমানায় গিয়ে তাদের সৈন্যবাহিনী ডিপ্লয় করলো, হ্যাঁ তাতে তাদের কিছু খরচপাতি হয়েছে, বাট তার সে খরচপাতি তো ওই পাকিস্তানের বেশি হয়েছে। তাদের সৈন্যবাহিনী ডিপ্লয়মেন্ট করতে এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ। তো এইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো বিপুল পয়সা কড়ির ব্যাপার না, অনেক পয়সা কড়ির ব্যাপার। এগুলো তো অ্যাফোর্ড করার ক্ষমতা পাকিস্তানের নেই, ভারতের আছে, ওদের নাই। তো একটা গুলি বন্দুক না ফুটিয়ে, মানে একটা গুলি না করে, এই যে ভারতের সেনাবাহিনীর একটা গুলি খরচ না করে যদি বেলুচিস্তানে ওখানে বালুচ আর্মি যদি ওই অঞ্চলটা স্বাধীন করে ফেলে, তো এইটা কি যুদ্ধ না? এটা কি মানে যুদ্ধ কৌশল না? যুদ্ধ কি খালি গুলি বন্দুক দিয়ে হয় নাকি? না, ভারত তো বেসিক্যালি এইটাই চাচ্ছে। আমি বেশ কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে থেকে বলে আসছি, আসলে ফাইনালি যুদ্ধ কিছু হবে না। ভারত প্ল্যান করছে এইভাবে যুদ্ধ খেলা খেলবে, এইভাবে যুদ্ধ মহড়া করবে, নাটক করবে, ড্রামা করবে, সিনেমা করবে, আর কাজের কাজ করে ফেলবে কারা? বালুচ আর্মি। বেলুচিস্তান 40% এরিয়া অফ পাকিস্তান তারা অকুপাই করে, তাই না? তো ওই অঞ্চল যদি স্বাধীনতা অর্জিত হয়ে যায়, এবার বুঝতে পারছেন ঘটনা কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমার ধারণা এর পিছনে আমেরিকারও সাপোর্ট থাকবে, কারণ চায়নাকে দমন করতে হবে না। তো চায়না তো বেলুচিস্তানের যে গোয়াদার বন্দর বানিয়েছে, মানে স্ট্র্যাটেজিক কারণ, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ।
তো চায়নাকে থামাতে গেলে তো গোয়াদর বন্দরকে অকেজো করে দিতে হবে, চাইনিজদের হাত থেকে ছুটাতে হবে, তাই না? তাহলে এখানে বালুচদের সহযোগিতা করলেই তো সেটা ভালো। এবং দেখেন এই একই খেলা কিন্তু আরাকানেও চলছে, তাই না? ওই যে আরাকানের সিটিয়ে বলে যে শহর, যেটা আরাকানের মধ্যে, যেখানে আরাকান আর্মিরা দখল করে আছে, ওই সিটিও বন্দর কিন্তু আরাকান আর্মি এখনও দখল করে নাই। এবং এই সিটিও বন্দরের সমস্ত কিছু লজিস্টিক্যাল অনেক কিছু ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে চায়না। এটাও তাদের একটা অর্থনৈতিক করিডোরের ব্যাপার স্যাপার। ওই যে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট আছে না, তো আমেরিকা এখন এই যে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে এই যে আরাকান আর্মিদের সহযোগিতা এমনি এমনি করতে চায়। এখানে এক ঢিলে অনেক পাখি। নাম্বার ওয়ান, আরাকান অঞ্চলে তাদের একটা সামরিক ঘাঁটি করার গ্যারান্টি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ওই সিটিও বন্দর, ওখানে চায়না কী করছে, মানে বন্দর বানিয়েছে, তাই না? তো সেটাও কিন্তু মায়ের ভোগে চলে গেল, তাই না? এবং চলে যাবে। তাহলে এদিকে গোয়াদার বন্দর আউট, চায়না আউট, ওদিকে কিন্তু সিটিএ আউট। আবার ওই যে ট্যারিফ টুরিফ বসিয়েছে চায়নার উপরে, তাদের যে অর্থনৈতিক যে উল্লম্ঘন এটাও স্তীমিত। অনেকে মনে করতে পারেন যে ভাই চায়নার এই যে ক্ষতি হবে বা তারা দুর্বল হয়ে যাবে, তাতে আপনি খুশি কেন? আমি আসলে খুশিও না, আমি আসলে দুঃখীও না। আমি প্রকৃত অবস্থাটা বললাম যে ঘটনা এটা ঘটতে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনি যদি নৈতিকভাবে কাউকে সমর্থন করতে যান, তাহলে আপনি আমেরিকাকে করবেন নাকি চায়নাকে করবেন বলেন? যে চায়না ন্যূনতম কোনো মানবিক অধিকার দেয় না, তাদের দেশের মানুষ কিন্তু স্বাধীনতা ভোগ করে না, গণতান্ত্রিক অধিকার ভোগ করে না, কোনো কিছু ভোগ করে না। সেখানে অনেকটা বন্দিশালার মতো জীবনযাপন করে মানুষ। শি জিনপিং সরকারের এগেনস্টে ন্যূনতম কোনো কথা বলে ধরে নিয়ে তাকে গায়েব করে দেয়। হতে পারে চায়না উন্নত হয়েছে, উন্নতি করছে, অনেক কিছু করছে, কিন্তু মানুষ খালি অর্থনৈতিক উন্নতি নিয়ে বাঁচে না। মানুষের স্বাধীনতা দরকার আছে, তার একটু বাক স্বাধীনতার ব্যাপার স্যাপার আছে, তাই না? চায়না তো এগুলো দেয় না। একেবারে কমপ্লিটলি ওই যে উত্তর কোরিয়ার কিম জং উনের মতো একেবারে না হলো, তার থেকে একেবারে কমও না। তো সেই তুলনায় আমেরিকায় তো অন্তত আর যে বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই না? তো তারাও তো সাম্রাজ্য রক্ষা এবং বিস্তার করার জন্য মাঝে মাঝে নানা রকম প্ল্যান করে, বিভিন্ন আকাম কুকাম করে, আমরা জানি। বাট এন্ড অফ দ্য ডে ভাই, যার যার সাম্রাজ্য বিস্তার করার জন্য তার কিছু তো কৌশল অবলম্বন করতেই হয়, তাই না? তো সেই দিক দিয়ে হিসাব করলে মন্দের ভালো যদি আমরা দেখি, তাহলে আমেরিকাই ভালো, তাই না? তো ঘটনা কিন্তু ওই যারা নাকি হাহুতাশ করছে, কই ভারত যুদ্ধ তো করে না, মানে ভারতের লোকজন, আর বাংলাদেশের মানুষ যারা নাকি দেখছে যে ভারত আক্রমণ করলেই পাকিস্তান বা ভারতকে একেবারে তুলোধুনো করে দেবে, মানে দুই দলকেই হতাশ করছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু ঘটনা তো তা না। যারা পাকিস্তান প্রেমী তারা অতি সত্বর শুনবেন যে একের পর এক শহর এই বালুচ আর্মি একের পর এক দখল করে নিচ্ছে। ওই আরাকান আর্মি যেভাবে মায়ানমারে দখল করে নিয়েছিল আরাকানে, অথবা ওই তালেবানরা যেভাবে ওই আমেরিকান সৈন্য চলে যাওয়ার পরে ওই আফগানিস্তান দখল করেছিল, মনে আছে? এই বালুচ আর্মিও কিন্তু একই ঘটনা ওখানে ঘটাতে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই পাকিস্তান তো অভিযোগ দিচ্ছে এই আরাকান আর্মিরে ভারত সহযোগিতা করছে, তাই না? তা তো করবেই। এটা কি করবে না? এটাই তারা যদি সারাক্ষণ সন্ত্রাসী তৈরি করে সৃষ্টি করে ভারতে ঢুকে ভারতকে অশান্ত করার চেষ্টা তদবির করতে থাকে, তো ভারত বসে বসে কি আঙুল চুষবে নাকি? আর পাকিস্তানের থেকে তো ভারতের অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি। তারা এখন সেই পাকিস্তানকে বহুবার বলছে, ভাই এগুলো থামাও, আসলে আমরা সৎ প্রতিবেশী হিসেবে পরস্পর ভালোভাবে থাকি। পাকিস্তান কোনোদিন এগুলোতে কান দেয় নাই, কোনোদিন কান দেয় নাই। তো ভারত কি করবে? আমি জানি না আসলেই বালুচ আর্মিকে তারা সাহায্য সমর্থন করে কিনা, কিন্তু যদি করেও তো সেটা কি অন্যায় হবে নাকি? পাকিস্তান প্রতিনিয়ত এই জঙ্গি তৈরি করে প্রশিক্ষণ দিয়ে প্রতিনিয়ত ভারতে পাঠাবে, এই যা ওখানে গিয়ে এইটা কর, ওইটা কর, সেটা কর, অস্থির করে তোল। এই যে কাশ্মীর, এই যে পহেলগাঁওতে যে ঘটনাটা ঘটালো, চিন্তা করে দেখেন যে কোটি কোটি পর্যটক এখানে যেত, সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়ে গেছিল, কিন্তু পাকিস্তান চিন্তা করলো, হায় কাশ্মীরের মুসলমানরা যদি অর্থনৈতিকভাবে আস্তে আস্তে উন্নতি হতে থাকে, তাহলে তো ওখানে আর জঙ্গি পাঠিয়ে সুবিধা হবে না, আর তারা তো আর জঙ্গিবাদকে আর প্রশ্রয় দেবে না। পাকিস্তান এটা খুব ভালোভাবে বুঝেই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে।
অর্থাৎ একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার ফসল। তো ভারত কি তাহলে বসে বসে আঙুল চড়বে? তারা তো তখন একই এর প্রত্যুত্তর দেওয়ার জন্যে তারা তো দখল করতে যাচ্ছে না, সন্ত্রাসী আক্রমণ করতেও যাচ্ছে না, যে বালুচদের ওপর এই শাসন শোষণ উপনিবেশ চালু রাখছে এই যে পাঞ্জাবি সেনাবাহিনী, তাই না? তো তারা যদি স্বাধীনতা মুক্তি চায় তো ভারত তাদেরকে সাহায্য সহযোগিতা করতেই পারে। পাকিস্তানও আইএসের মাধ্যমে অনেক জায়গায় ভারতের মধ্যে চেষ্টা করে যাচ্ছে না। এই যে 7 সিস্টার্সের অঞ্চলে তারা কি কম চেষ্টা করছে নাকি? কম চেষ্টা পর্যন্ত করে গেছে নাকি? না, কম চেষ্টা তো করে নাই। তো খালি পাকিস্তানে একতরফাই খেলাগুলো খেলে যাবে আর ভারত বসে বসে মানে আঙ্গুল চুষবে, অথবা পাকিস্তানের কাছে গিয়ে হাত জোড় করে বলবে যে ভাই ভাই মাফ করে দাও। না, তা তো হয় না, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা তো হয় না। তো যাই হোক, যারা মনে করছে যে ভারত নাকি যুদ্ধ শুরু করে নাই, ভাই অনেক আগেই যুদ্ধ শুরু হয়ে গেছে। ফাইনাল কিছু গুলি বন্দুক এইগুলো মারামারি হবে আরও মোটামুটি বেশ কিছুকাল পরে, 2-4 মাসের মধ্যে গুলি বন্দুক মারামারি হবে আমার মনে হয় না। হবে একটু এক জায়গায় হালকাভাবে তো করতেই হবে, তা নাহলে তো আবার ইজ্জত নষ্ট হবে ভারতের, তাই না? তবে সেটা মারাত্মক আকারে কোনো যুদ্ধ হবে না, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।